সম্মানিত ইউনিয়নবাসী, আমি আমার কথা বলার জন্য পাশে দুইটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সাময়িক বিঘ্নতা ঘটায় আপনাদের কাছে মাপ চাচ্ছি। আপনারা একটু সহনশীলভাবে আমাকে সুযোগ দিবেন এবং মাফ করে দিবেন আপনাকে বিঘ্ন ঘটানোর জন্য। আমি বাড়ানোর সুযোগ নাই, বাড়ানো না, মাইকটা আছে, সাউন্ড ঠিক আছে, আপনার কানে সব শুনেন। চাচা উসমান চাচাতে কইছে, আপনারা মাইন্ড করুন না। যে তো আমি আজকে যেখানে দাঁড়িয়েছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমার মনে হয় না যে কোথাও কাজলা গ্রামের মতো মুক্তিযুদ্ধ আছে। সেই মহান স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছে এবং যারা যুদ্ধ করেছে, সেই কাজলা গ্রামের বীরত্বগাথা ইতিহাসের এই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে কথা বলছি। আমি মনে করি অনেকে আমাকে কাজলার সাথে দূরত্বের তুলনা করে ওই পার এই পার। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেই কারণে আমার মুন্সিবাড়ির কেউ কেউ ভাইয়ারা বলেছিলেন যে এটা মুক্তিযোদ্ধা পরিবার। আমি উত্তরে লিখেছিলাম, ভাই এটা অবশ্যই মুক্তিযোদ্ধা পরিবার। আমি জানি মহান স্বাধীনতা যুদ্ধের বীর প্রতীক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিন সাহেবের বাড়ি এই কাজলাই। সততার প্রতীক বাংলাদেশ পুলিশের অত্যন্ত স্বনামধন্য ডাক্তার বাহারুল আলম এডিশনাল আইজি, তার বাড়ি কাজলা। চেয়ারম্যান থাকাকালীন আমাকে দু একটার বেলায় ফোন করতেন পাশা বেগম, কর কমিশনে ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা, ওনার বাড়ি কাজলা, গরিবদের জন্য করতেন। আমি বলতে চাই, স্বাধীনতার পরে যে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, গৌসের রাজা সুরুমে, তাকে আমি অনুসরণ করার চেষ্টা করি, তার বাড়ি কাজলা। কুলামনের অধিকারী আমাদের সাবেক চেয়ারম্যান জনাব এ.কে.এম. আবুল কালাম আজাদ সাহেবের বাড়ি কাজলা। এই জন্য বলছি, তাকে আমি নিজেও অনুসরণ করি। কেন করি এটা বাংলা বইলে তারপরে শুরু করতে চাই, এই জন্য করি, উনি যখন ফেল করেছে নির্বাচনে, ফেল করার পর একটা পুলিশ সাইকেল দিয়ে তার যে রুট আমাদের গ্রাম দিয়ে গিয়েছে, আজাদ রুটে যাওয়া আসা করতেন। সেইখানে আমি দেখছি দামি হাবাজারে তার কাছে টাকা নাই, কার কাছ থেকে হাওলাত নিয়েছে, 100 টাকা ছায়া নিয়েছে। একজন গরিব রোগী তার কাছে আইসা বলতেছে আমার চিকিৎসা করা লাগবে, টাকা নাই। যে 100 টাকা নিয়েছিলেন সেই 100 টাকা ফেরত পেয়েছে। এত বড় মনের মানুষ আমি কম দেখি। তার ছেলেরা কি করে এটা আপনারা জানেন, সম্পদ করছে না না করছে এটা আপনাদের ব্যাপার, আপনারা খুঁজে নিয়ে। উনি ভালো লোক ছিলেন, এই জন্য আমি বলছি ওনার বাড়ি কাজলা। আপনারা দেখেন, বিশিষ্ট শিল্পপতি, এসেট ডেভেলপারের মালিক, যার শত শত হাজার বিল্ডিং আছে ঢাকা শহর, চিটাগাং শহরে, সেলিম সাহেবের বাড়ি কাজলা। আপনার কত মানুষের বাড়ি কাজলা। স্বনামধন্য এখানে ব্রিগেডিয়ার জেনারেল আছেন, ওনার আমার নামটা মনে নাই, অনেক ভালো ভালো শিক্ষক আছেন, ওনা সবার হয়তো নাম বলতে পারবো না। সর্বশেষ বাংলাদেশের তারকা রাজনীতিক, দেশের সাম্যের প্রতীক, মিডিয়ার প্রতীক জনাব মুজিবুল হক চুন্নু সাহেবের বাড়ি কাজলা। আমি বলেছিলাম সেই দিন যে আপনারা আপনাদের কথা বলবেন কি, আমি বলে দেই, এই কাজলা মুন্সিবাড়িতে যাদের জন্ম হয়েছে, যারা স্বনামধন্য, তাদের বাড়ি কাজলা, যাদেরকে নিয়ে বাংলাদেশের সব থেকে আমি গর্ব করি। কিন্তু যারা এই মুন্সিবাড়ির নাম ভাঙিয়ে তাদেরকে লজ্জায় ফেলেন, তাদের কি লজ্জা করে না যে আপনারা এই বাড়ির নাম ভাঙিয়ে উল্টা পাল্টা কাজগুলি করেন, দরবারে টাকা নেন, তানার দালালি করেন, সবই করেন। এটা তো আপনাদের লজ্জা হওয়া উচিত। আমি এটি করি না ইনশাআল্লাহ। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতেছি, জীবনের প্রথম কোন চেয়ারম্যান প্রার্থী এই মাঠে দাঁড়িয়ে কথা বলতেছে, আমার মনে হয় কাজলার বাইরের কোন চেয়ারম্যান প্রার্থী।
আপনারা জানেন নির্বাচন করেছি, চেয়ারম্যান হয়েছি, 9 বছর চেয়ারম্যান ছিলাম। সেই 9 বছরের ইতিহাস ভালো মন্দ আপনারা জানেন। আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকার ছাড়া বুকে হাত দিয়ে একটা লোক বলতে পারবেন না, কেউ বলতে পারবেন না। গাছদাবাসীর উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, কেউ বলতে পারবেন না কোনোদিন থানায় দালালি করেছি, কেউ বলতে পারবেন না দরবারের একটা টাকা খেয়েছি, কেউ বলতে পারবেন না কোথাও আসার জন্য বলা হইলে 1 লিটার তেল ভরা লাগছে, কেউ বলতে পারবেন না কোনোভাবে অবৈধ ছিনতাইকাকে অসম্মান করেছি। কারো প্রতি অনুগ্রহে হোক, কারো প্রতি রাগে হোক, কাউকে বেশি দেখেছি, কাউকে কম দেখেছি, এটাও বলতে পারবেন না। আমার সময় ছিল ইকুয়াল, সবাই সমান। আমি সেই সাহস নিয়ে আজকে শহীদ মিনারে দাঁড়িয়েছি, স্বাধীনতার প্রতীক শহীদ মিনারে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়ে শপথ করে বলতে পারি, যদি কেউ বলতে পারেন সঠিকভাবে, আমি আমার মুখ কোনোদিন রাজনীতিতে আনবো না, আমি আমার মুখ কোনোদিন জনপ্রতিনিধিত্ব দেখানোর চেষ্টা করব না। আমি সেই মানুষ, সেই আত্মবিশ্বাসে, এই আত্মসাহসে এখানে দাঁড়িয়েছি। ভাইরা আমার, আজকেও হয়তো আশা হয়তো না, অনেকেই না করছে। একটু একটু ভীতি কাজদার যারা আছেন করতে হ্যান্ডমাইন সেরে, এরার প্রতি ভীতি তো আমরেনের মাইসেরও কিছু কিছু আছে, কিন্তু এখন পুরোটা ভাঙছে না। মানে আমার নিষেধ দেখ কাজ না গেলে হয় না, কি হলে গিয়ে গেলে যদি পথে আবার ফেস টেস্ট লাগে, আমি না আমার সামনে সহজে কেউ পড়বে না, মনে রাখবেন। আমি জানি আমি অবৈধ কাজ করি নাই, আমি জানি আমি অন্যায় করি না, সেহেতু আমার সামনে পড়ে কেউ ব্যারিকেড করবে, সেটা উল্টা কাজলাবাসী যত ভিতরে হোক তাদের জন্য, এটা কাজলাবাসী জব দিবে, আপনার চিন্তা করেন না। যাওয়ার দরকার এই জন্য, এই জন্য যাওয়ার দরকার। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব অত্যন্ত সুনামধন্য, আমার অগ্রজ বড় এবং সুদক্ষ জনাব একে মাইনুজ্জামান নবাব সাহেব দলীয় মার্কা নিয়ে এসেছেন। আমার এলাকায় 1500 ভোট পাবেন, এটা সব জায়গায় মিটিং এ বলে। তো যারা নিয়ে আসছি এর বাইরে 1500 কইতা হে, এটা দেখা নিলে গ্রামীণ ভাষায় একটা কথা বলে না, অতলালি আইছেন না, অতলালি আইছেন না। চেয়ারম্যান সাহেব যতই ষড়যন্ত্র করেন লাভ হবে না। আমি বলে দিচ্ছি, আমি যে কারণে পাপ করি নাই সেই পাপের শাস্তি আমি ভুগবো না ইনশাল্লাহ। আমি জানি আজিজুল হক বুয়া মুতাহার, গিয়াসউদ্দিন লাটে, মাইনুজ্জামান নবাব যারা জোট করে নির্বাচনে এসেছেন দলীয় মার্কা নিয়ে অবৈধভাবে, তাদের জবাব 4 তারিখ বিকাল 6টায় আপনারা জানতে পারবেন অস্তিত্ব কোথায়। পাপ কোনদিন দেখা থাকে না, পাপ কাউকে ক্ষমা করে না। কে আওয়ামী লীগ, কে আওয়ামী লীগ না, এটা যারা আওয়ামী লীগ করে জানে। সর্বশেষ কথা হইল আমি আওয়ামী লীগ, বিএনপি না অন্য কিছু, এইটাও বলতে চাই না। আমি একজন মানুষ, আমাকে প্রতিনিধি বানিয়েছিলেন, আবার আমি নির্বাচনে দাঁড়িয়েছি। সেই নির্বাচনে আমি চাই, যদি আমি বিগত 9 বছর চেয়ারম্যানই ভালোভাবে করে থাকি, সেই বেলায় আপনারা আমার জন্য বিবেচনা করবেন, আল্লাহর হস্তে আপনারা বিবেচনা করবেন। আমি একটা জায়গায় প্রশ্ন রাখি, সব সময় বলে যেতে চাই। এক জায়গায় কুচা দিয়ে বললাম, আমাকে ডাকতেছে চা খাওয়ার জন্য। আমি বললাম চা খাই ভাই, সময় নষ্ট করে লাভ নেই, আপনারা তো আর ভোট দিবেন না চোখ পাড়াতে। তো ভোট দিবে না, কেন ভোট দিতাম না, দিলাম, মুখে সব দেলতাছে বাইরে। আমি তো জানি 2টা নির্বাচন করছি, গত 9 বছর চেয়ারম্যানই করার সময় প্রত্যক্ষ ভাবে কমপক্ষে 100 পরিবারের উপকার করেছি। আমার ভোট তো 100 পাইলাম না, 50টা পাইলাম না, তাইলে ডরাই দেয় না। এক পর্যায়ের জিম্মি কাজলাবাসী, আমি জানি এক পর্যায়ের জিম্মি। জবাব দিয়েছিলাম যে আমি যদি 9 বছর চেয়ারম্যানই করে থাকি, আমি যদি কাজলার জন্য কিছু করে থাকি, কাজলার চেয়ারম্যান যারা ছিল তারা যদি আপনাদের জন্য কিছু তারিখ করে থাকে, তার তোমরা বুঝেন আপনার কাছের লোক হিসাবে যদি 10টা তাকে দেন, আমি কি 2টার অধিকার পাই না? করেছিলাম। আরেকটা প্রশ্ন রাখছিলাম যে আপনারা যদি জিম্মি না হবেন,
আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আব্দুল হাই সাহেব দলীয় মনোনয়নের জন্য নির্বাচন করতে চেয়েছিল। আমি তাকে সরাসরি বলেছি যে আমি আপনাকে 4 দিব যদি দলীয় মনোনয়ন চান, আমি চাবো না আপনার জন্য। আমি তাকে বলে দিয়েছি নবাব ভাইকে উনি চাইছে, উনি অনেক তাল বাহানা করে আবার নির্বাচনটা হয়েছে কাজলাই। দেখেন সেখানে ইতিহাস। আমি তাকে 4টা ভোট দিয়েছি, আমি সঙ্গে গিয়ে আব্দুল হাই সাহেবকে 4টা ভোট দিয়েছি, বাকি 3টা ভোট প্রত্যেকে পেয়েছে। কাজলাই ভোট হইলো 6টা, তাই 6টা ভোট ওই পাই নাই কেন? 4টা ভোট আমি দিয়েছি, 6টা পাইলে 10টা হওয়ার কথা, ভোট পেয়েছে 7টা। তাহলে আব্দুল হাই সাহেবের মতো একজন যোগ্য ব্যক্তিকে, গ্রাজুয়েট, একজন স্কুল টিচার, একজন মহান মুক্তিযোদ্ধার উদ্ভাবক বলা যায়। আপনারা দেখবেন সকল জায়গায় সকল বিষয়ে দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। সেই ব্যক্তি থেকে আমি হাসনা থেকে যখন সমর্থন দিতে পারি, তখন কাজলা থেকে কেন দেয় না? কেন যারা ভোটার ছিল তারা তাকে ভোট দিতে পারে নাই? তাইলে কি আমি বলতে পারি না যে এখনো জিম্মি রয়েছে? আমি বাইরে আমি কিছু কথা বলতে চাই। আজকে কাজলাবাসীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে এসেছি এখানে। আপনারা জানেন 9 বছর আমি চেয়ারম্যান করেছি। কোথাও যদি কেউ বলতে পারেন যে কাউকে কোনো কারণ মামলায় ফেলেছি, কোন বিলে, কোন নদীতে, কোন কারণে, কোন ব্যবসায়ী, কোন বাজারে কোথাও শরীর থেকে অবৈধ অর্থ উপার্জনের চেষ্টা করে দিই, তাহলেও আমি সরে যাব। আমি কোথাও চেষ্টা করি। আমাদের এলাকায় যান, রাহেলে যান, দামিয়া যান, গজারিয়া যান, যে কোনো জায়গায় গিয়েই দেখবেন যত ফিশারি আছে, যত হাট বাজার আছে, সবটাতে আল্লাহর রহমতে আমাদের চেয়ারম্যান সাহেব জড়িত থাকেন। না সেই কারণে কি ঘটনা ঘটায় কল্পনাই করা যায় না। নগরকুলের এক পুকুর আমার কাছে ছিল, উনি চেয়ারম্যান হওয়ার পরে যেন ঝামেলা না হয় একসাথে মিলে গেছে। এইটা নিয়ে বেইমানিতে চলে গিয়ে তখন থেকে শত্রুপাত শুরু। এর আগেও আপনারা দেখবেন আমি যখন আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনের আগে তার সাথে আমার পারিবারিক একটা ভালো সম্পর্ক ছিল। সে আমার বাসায় যেত, খাইতো বইতো, আমিও তার বাসায় আসতাম, খাইতাম বইতাম, এবং এখনো বসে যেতাম। কিন্তু মাগার ওই বেলায় কোনো ছাড় দেয় না। নেতা হইতা নেতা হলে সুযোগ দিত। আমার অপরাধটা কি? আমি আস্থা থেকে নেতা হইলা তার সমস্যাটা কি? সে কি সিরিয়ালে কিছু বলে নেব? কাজদার মজিবুর হক জন্য আজকে প্রতিমন্ত্রী, এমপি বানানোতে যদি আমাদের সহযোগিতা না থাকতো আজকে এই পর্যায়ে যেতে পারতো না। আজকে থেকে কি ভুল করেছি যে গিয়াসউদ্দিন লাঠির পক্ষে নির্বাচন করে টাকা দিয়ে মিছিল বের করে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, করে তাকে পাশ করে তো তার পক্ষ উঠিয়েছেন। আমি আপনার ইউনিয়নের ছিলাম। তাহলে কি আপনার ধারণা আমি এই ইউনিয়নে আর নেতা তৈরি হইতে দিবেন না? মানুষ যদি চায় কাউকে দাবায় রাখতে চায় না, পারবেন না ইনশাল্লাহ। এইবারে আর জোয়ার জবাব পাবেন ইনশাল্লাহ। আমি বাইরে একটা ছোট্ট মারামারি হয়েছিল এই পুকুর সংক্রান্ত। মারামারির পরে একজন হাসপাতালে ছিল, তার লোক, লাঠির লোক, মুতাহার চেয়ারম্যানের লোক, মুক্তির আলী ফকির নামে ব্যক্তি। হাসপাতালে যাওয়ার পরে মামলাও করছে 26 মামলা করার পরে যখন মামলা রেকর্ড হবে তখন দারোগা আমাকে ফোন দিয়ে বলেছে, হুমায়ুন ভাই মামলা হইতে পারে সর্বোচ্চ 25, 26 হবে কেন? আমি বললাম নবাব চেয়ারম্যান লাঠি মুতাহার সাহেবের লোক মাইকাইছে, যদি 26 না হয়, আমার লোকটা যদি মাইরে হতো, যদি না হয় তাহলে তো ইজ্জতের ব্যাপার, 26 হোক ইনশাল্লাহ। তো 26 মামলা হয়েছে। এই মামলার মধ্যে আমার তিনটা ভাইকে আসামি দিয়েছে, চাচাতো ভাই 3 জনকে আসামি দিয়েছে। একজনের বয়স 60-এর কাছাকাছি, আরেকজনের বয়স ছোট হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, অন্যরকম ঠান্ডা মানুষ। আরেকটা ছিল একটু উল্টা পাল্লা, এই জন্য কোর্টে বাইন্দা টাইন্দা সিল্লাত পাঠাইছে, সিল্লাত তাইছে 15 দিনের জন্য দিছে। দেখেন ভাই, আমি আজকে একটা কথা বলি, আজহার ভাই পরিবার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তাকে আমি শ্রদ্ধা করি, সবসময় শ্রদ্ধা করি। আর সে কোনো দায়িত্বও ছিল না, যার কারণে তার কোনো সমালোচনা আমার করার কিছু নাই, এমনিতেও সমালোচনা নাই। আজহার ভাইয়ের একটা ছোট্ট ভাই আছে, তার নাম মুন্নি। আপনারা জানেন কিছু কারণে পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিল। হঠাৎ করে আমি থানায় গিয়েছি, আমার এক জেঠা সাহেব ছেলে
ওয়ারেন্ট অফিসার ছিল, বাসানটা একটা নাই, গিয়ে দেখে একটা মেয়ে কাঁদতেছে, চোখের পানি, বোরকা পরা, মুখ ঢাকা, শুধু চোখটা খোলা, পানিটা দেখা যায়। আমারে আমার বাইকটা জিজ্ঞেস করলো, কালু ওকে চিনে? না আমি তো চিনি না, দেখি নাই। বললো মুন্নির বউ। কি হয়েছে? মুন্নির তিনটা বিস্ফোরক দ্রব্য মামলায় আসামি হয়েছে, এই জন্য তাকে রিমান্ডে আনা হয়েছে। আমার ভিতরে একটা গা লাগলো। আমার তখন মনে হইলো মুন্নির যে সহজ সরল একটা হাসি ছিল, সহজ সরল ভাষায় যখন জিজ্ঞাসা করতো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন, হাসি ছাড়া কোনোদিন কথা বলে নাই। আমি কি মুন্নিকে গিয়ে দেখি, মুন্নির ডান্ডা বেরি পড়া, হাতেও ডান্ডা বেরি, পায়েও ডান্ডা বেরি। আমি কইলাম কিরে এই অবস্থাকে? আমার ভিতরে একটা কামড় পড়লো বুকের মধ্যে। আমি তারপরে মুন্নি হাসে, আইসা জিজ্ঞাসা করে ভাই ভালো আছেন, স্বভাব সুলভ ভঙ্গিতে ওইভাবেই জিজ্ঞাসা করে। আমি বললাম তোর এই অবস্থা কেন হইল? যাই হোক সে বিবরণ দিল। আমি মুন্নিকে মুন্নিভাবে জিজ্ঞাসা করলাম আমি কি উপকার করতে পারি, কোথায় আইনি উপকার করতে পারি? বললো ভাই আইনি উপকারের দরকার নাই, যে মামলা 4 মাস 5 মাসের আগে বের হইবে না, আপনি বরং কেন্দ্রীয় কারাগারে আছে, সেখানে প্রতি সপ্তাহে 3600 টাকা লাগে, সেই টাকাটা যদি বন্ধ করে দেন একটু আরাম আয়েসে থাকতে পারে হাসপাতালে। আমি কথা দিলাম যে আমি ব্যবস্থা করতেছি। আমি এর 3 দিন পরে থাইল্যান্ড চলে যাচ্ছি আমার মেয়েকে দেখার জন্য। সেই জায়গায় যাওয়ার আগে সিনিয়র জেল সুপার যারা শিক্ষিত যারা রেখেছেন, যত ফাঁসি হয়েছে সেই ফাঁসিতে উনি উপস্থিত থাকেন ফরমান আলী, সে আমার বড় ভাই, তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। সিনিয়র জেল সুপার হলো আবার কেন্দ্রীয় কারাগারে, তাকে আমি ফোন করলাম, আমার বন্ধুকে দিয়ে ফোন করালাম। 4 মাস ছিল, 1 টাকা লাগে নাই। মুন্নি জেল থেকে বেরিয়ে আমাকে প্রথমে ফোন করেছে, বলেছে ভাই আমি যদি মুসলমানের বাচ্চা হই, আমি যদি জীবিত থাকি, তাহলে আগামী নির্বাচনে আমি আপনাকে দেখাবো, আপনার পক্ষে নির্বাচন করবো আমার ভাই আসলেও। আমি বললাম মুন্নি দরকার নাই, তোমার নির্বাচনে আসার দরকার নাই, তোমার ভাইয়ের পক্ষেই তুমি করবা, কিন্তু তোমার যে মনের দোটা, তোমার যে আক্ষেপটা, তোমার যে আবেগটা, সেইটা বুঝতে পেরে তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মনে করছো, মনে করে যে ফোন দিয়ে। দেখেন আপনাদেরকে বলে যাই, ইজ্জত গরিবের ইজ্জত যা, ধনীর ইজ্জত যা। আপনার একটা ইতিহাস বলে শুধু কথাটা শেষ করতে চাই। আরব রজনীর ইতিহাসের মহানায়ক বাদশাহ খলিফা হারুন আল রশিদ, তার প্রতি বাৎসরিক একটা কুস্তি খেলা হইতো। সেই কুস্তি খেলায় একজন বীর ছিল, একাধারে 10 বছর সে বীরত্ব ধরে রেখেছে, এবং নিয়ম ছিল যে প্রধান কুস্তিগির হবে, সেই প্রধান কুস্তিগিরের জন্য রাজপ্রাসাদে রাজ্যসভায় একটা চেয়ার থাকবে। 11 বছরের মাথায় যখন কুস্তি খেলা শুরু হলো, ছোটখাটোরা কুস্তি দিতে থাকলো। এর মধ্যে একজন জীর্ণ শীর্ণ মানুষ, ছোটখাটো মানুষ এসে ঘোষণা দিল যে ভাই আমিও কুস্তি খেলবো। কার সাথে? যে বড় যে কুস্তিগির আছে তার সাথে খেলবো। তখন কুস্তিগির সহ খলিফা নিজেও অবাক হয়ে গেল, যে লোকটা ওই কুস্তিগিরের প্রধান কুস্তিগির যে বীরত্ব ধরে রেখেছে, তার অর্ধেকের অর্ধেক হবে না, সেই লোকটা আবার কুস্তি খেলবে কি? তারপরে যখন খেলতে চাই তখন দিল, 2 জনের কুস্তি খেলা শুরু হইলো। মাঠের মধ্যে যখন কুস্তি দিবে তখন 2 জনে কি জানি আলাপ করলো, পরে যে ছোট কুস্তিগির নতুন গেল, তার কাছে এতদিনের বীরত্ব ধরে রাখা কুস্তিগির হেরে গেল। 10 বছর ধরে তার বীর ছিল, মহাবীর বলতো, হেরে গেল। জুনায়েদ নাম, হেরে গেল। সবাই অবাক। বাদশা খলিফার বন্ধু ছিল জুনায়েদ। খলিফা মর্মাহত, সারাদিন কাইনাই। পরের দিন তাকে যখন জিজ্ঞাসা করলো, জুনায়েদ তুমি কেন হেরে গেলা? তুমি তো আমার বন্ধু, তুমি আমার ইজ্জত মারতে পারো না, তুমি হারার কথা না, এই লোক তোমার হাতের বাড়ি নেওয়ার কথা না, কেন হেরে গেলা? জুনায়েদ বলেছিল, এবং জিজ্ঞাসা করলো কিভাবে আলাপ করেছিল যখন তুমি হেরে গেলা, তোমার সাথে কি কথা বলেছিল ওই ছেলেটা, ওই লোকটা? তখন জুনায়েদ উত্তর দিল, হুজুর ওই লোকটা মাঠের মধ্যে যখন আমরা কুস্তি খেলবো সেই সময় এসে আমাকে বলতেছে যে এই জুনায়েদ আমি জানি তোমার সাথে আমি পারবো না, আমি এসেছি এই জন্য যে আমার 3টা মেয়ে বিয়ের উপযুক্ত, আমার ঘরে স্ত্রী আছে, আমিও আছি, সম্পদ শেষ, সারাদিনে একবার খেতে পারি না, সেই জন্য আমি কাজে যাইতে চাই, কেউ আমাকে কাজে নেয় না।
আমি আমার স্ত্রী কাজ করতে চাই, তাকেও নেয় না। কারণ একটাই, আমি রাসূলের আওলাদ। রাসূলের আওলাদ হিসাবে নিবে না, কাজ করতে দিবে না। এটা মুসলিম এরিয়া। এখন আমি কি করব চিন্তা করলাম, দেশ ছেড়ে চলে যাব। দেশ ছেড়েও যেতে পারি নাই। যেতে গেলে গাড়িতে, ঘোড়ার গাড়িতে গেলে টাকা লাগবে, হেঁটে গেলেও খাওয়ার জন্য টাকা লাগবে। আমি কি করব চিন্তা করলাম, আত্মহত্যা করব। আত্মহত্যা করতে গিয়ে ফেরত আসলাম, সেটাও তো রাসূলের বংশের ইজ্জত যাবে। আমি আজকে এই কুস্তি খেলা হবে শুনে এসেছি, খুব আশান্বিত ভাবে আশা করে এখানে এসেছি। এই জন্য আজকের কুস্তি খেলায় তুমি আমার কাছে হেরে যাবে। আমি যে স্বর্ণ মুদ্রা পাবো, যা এই দেশের মুদ্রা পাবো, সেই মুদ্রা দিয়ে, যে পরিমাণ মুদ্রা আছে সেইটা দিয়ে আমার তিনটে মেয়েকে বিয়ে দিতে পারবো। আমার স্ত্রীকে নিয়ে আমি শান্তিতে সারা জীবন চলতে পারবো। আমি আমার রাসূলের দোহাই দিয়ে বলছি, তার বংশের ইজ্জতের জন্য বলছি, তুমি আমার ইজ্জতটা বাঁচাও। তুমি হেরে গেলে হয়তো তোমার সম্মানে কম হবে, আল্লাহ তোমাকে এত বড় জিনিস দিয়ে দিতে পারে। খলিফা বলল, খলিফাকে জুনায়েদ বলল যে মহামান্য খলিফা, সেই সময় আমার মনে হয়েছে আমার কানে যেন রাসূল নিজে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেন কথা পৌঁছাচ্ছে, হে জুনায়েদ তুমি হেরে যাও, ও আমার দোহাই দিয়েছে, ও আমার বংশের দোহাই দিয়েছে, তুমি হেরে যাও, তুমি অনেক কিছু পাবে। আমি মনে মনে কি করব ঠিক করতে পারছিলাম না। এমন সময় চোখের সামনে আমার পাহাড় সমান মনে হয়েছে, একটু জীর্ণ শীর্ণ একটা লোককে পাহাড় সমান মনে হয়েছে। আমি তার সাথে কোন কুস্তিতে টান দেব এই সাহসেই করতে পারি না। এই হুজুর, আমি কি করব? দেখেন খলিফাও চুপসে গেল। এই জুনায়েদ একটা কুস্তি খেলায় রাসূলের উম্মত বংশধরকে, আওলাদকে চাপ দেওয়ায় সে একজন নাম করা আল্লাহর ওলি হয়ে গেল, যার নাম হলো জুনায়েদ বুগদাদি। আমি চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন রাখতে চাই, আমি কোন খান পরিবারে জন্ম নেই নাই, কোন চৌধুরী পরিবারে জন্ম নেই নাই, সৈয়দ পরিবারে জন্ম নেই নাই, পাঠান পরিবারে জন্ম নেই নাই, আপনাদের মতো বংশী বাড়িতেও জন্ম নেই নাই। আমার জন্ম অতি সাধারণ এক কৃষকের ঘরে, যেখান থেকে আমি শিখে এসেছি ধানের চারা রোপণ করতে হয় কিভাবে, রোয়া রুইতে হয় কিভাবে, হাল চাষ করতে হয় কিভাবে, ভুইডার মারতে হয় কিভাবে, ধান কাটতে হয় কিভাবে, ধানের মারাই কিভাবে দিতে হয়, মারাই দিয়ে ধানটা কিভাবে শুকাইতে হয়, ধানের বস্তা যেটা 10 পাইরি বস্তা এটা কিভাবে নিতে হয় দুইজনে ধরে, যেটা একটু বেশি হয়ে যায় এটা নেওয়া লাগবে, গাড় লম্বার কারণে গাড়িও ঠিক করেছি 2 মণি বস্তা টেনে। আমি সেই করে জন্ম, আমি সেই ঘরে জন্ম, যে ঘরের গরুর রাখালের সাথে আমি 4-5 কিলোমিটার চলে যেতাম রাখালের সাথে গরু রাখার জন্য। অ্যাকচুয়াল অনুভব ছিল যে এরা যা করে আমি করলে কেমন লাগে। মানুষকে বোঝার চেষ্টা, আমি সেইখান থেকেই শিখতে চেষ্টা করেছি যে সোয়েটার ফ্যাক্টরির প্রসেস মারলে কেমন লাগে। 9 মাস প্রসেস মেরেছি, নবাবের জন্য নয়, মানুষের কষ্টটা অনুধাবন করার জন্য। আমি বলি অতি সাধারণ ঘরের পরিবারের হইলেও আপনি চেয়ারম্যান হিসাবে গিয়ে যে চার্ট লিখেছেন, চেয়ারম্যানের গৌসের রাজা সুরুজবে থেকে আপনার নাম পর্যন্ত এসেছে, সেখানে কি আমি হুমায়ুনের নামটা বাদ দিতে পেরেছেন? যদি দিতেই পারেন নাই, তাইলে কি আপনার মতো একজন সহকর্মী মনে করো আমার ইজ্জতের দিকে তাকায় আমার ভাইগুলিকে ছাড় দেওয়া উচিত ছিল না? কেউ তো ছাড় দেয় নাই, আমি কি বলতে পারি? আমাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কোথায়? দেশ থেকে চলে যাও। টাকা যখন বাসায় মেরা, অনেকের কাছে অনেকে মন্তব্য করেছে এই টাকা লাগাত গেছে, টাকা লাগ গেছে। কাজ করি তো ভাই কেমন লাগবো? আমরা তো দরবারের টেহাও পারি না, কানার দালালিও করতে পারি না। আমরা কেউ আগ্রহী উঠে তারা ঘুরিয়ে মাল আছেন বলে 9 বছর হেটাও পাইতাছি না। আমি কি করা? আমার তো একটা কাজ করতে হবে। আমার 2টা ছেলে, একটা ভার্সিটিতে পড়ে, আরেকটা ক্লাস 8-এ পড়ে। খুব গুছানো ভাবে চলার চেষ্টা করে। আমার স্ত্রী ছিল হাই স্কুলের টিচার, হাই স্কুলের শিক্ষক ছিল, তার চাকরিও ছাড়াই দিয়েছে। উত্তেজনার বসে তখন চেয়ারম্যান ছিলাম, তো পাবলিকের খেদমত করতে হবে, এই যে ওয়াদা দিয়ে আসছি, চালাই দিছি। তাহলে আমি কি করে চলতে হবে? কাজ করতে হবে।
কাজ করার মধ্যে ঢাকায় চলে যাওয়াটাকে টিটকারি করে বলেছে ঢাকা ঢাকা। একবার থাইল্যান্ড গেলাম বেড়াইতে, তো গেছে গা, শেষ, ফাইনাল হয়েছে। মনে রাখতে হবে, যে মাটিতে আমার জন্ম, যে মাটিতে আমার সকল ভালোবাসা লুকিয়ে আছে, আমি পিতাদার কাছে প্রার্থনা করি আমি দুচকে গেলেও আমার খারাপ লাগবে না, কিন্তু আমি চাই আমার জীবদ্দশায় মৃত্যু যদি হয় যেন আমার এই মাটির ছোঁয়া লাগে। আপনারা টিটকারি করে লাভ হবে না। আমার ভালোবাসা আমার জনগণ, যারা আমাকে টান দিয়ে তুলে এনেছে, 800 ভোটের গ্রাম থেকে আমাকে চেয়ারম্যান বানিয়েছে 750 ভোট বেশি পাইয়ে, সেই মানুষদের ছেড়ে আমি চলে যাব? যতক্ষণ আমি আছি সেই যাওয়াটা আল্লাহর গায়েও সহ্য হবে না, আমি যেতে পারবো না। আমাকে যতই লোক দেখার, যতই তিরস্কার করেন, দায়িত্ব আমার। জীবনে যা পেয়েছি হারাবার কিছু নাই, আমার হারাবার কিছু নাই। আমি বলে যেতে চাই, যারা যে কারণে যেভাবে তিরস্কার করেন, তিরস্কারের জবাব পাবলিক দিবে, আমার জনগণ দিবে। শুধু আপনাদের কাজলাবাসীকে একটা কথা বলে যাই, আপনারা যখন বিভিন্ন জায়গায় আত্মীয়তা করেন, তখন যদি কেউ দূর থেকে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, তারাইল কোথায়, কাজদা, কাজদা অমুক চেয়ারম্যানের বাড়ির পাশে, বা চুন্নু ভাই কোথায় কইলো যে উনার বাড়ির পাশে, কি পাশে না থাকলেও কোন পাশে, পাশে কি দক্ষিণে না পশ্চিমে? হয় দক্ষিণে নয় পশ্চিমে নয় পূর্বে নয় উত্তরে বলতে হয়। আপনাদের স্বতন্ত্র পরিচয় দিন, বুকে সাহস দিয়ে একটা জায়গায় আসেন। আমি সেই রকম কোন পরিবারের সন্তান নয়। আমার সততা, আমার সর্বোচ্চ যোগ্যতা, আমার প্রাণ, আমার সর্বোচ্চ দৃঢ়তা। আমি বলে যেতে চাই, আলাদা কোনো পরিচয় নাই। আপনাদের পরিচয় আপনারা চলেন, একবার দাঁড়ান রুখে। আপনাদের এত মানে বিশাল বিশাল বড় মাপের মানুষ থাকার পরেও তাদের কোনো পরিচয় পাই নাই। একজন বিশাল মাপের চাকরিজীবী একদিন আমাকে আক্ষেপ করে বলেছিল যে ভাই, লজ্জা লাগে, বাড়িতে আর যাই না। কেন যাই না? 5 জন লোক আমার সাথে বৈশা চা খেলে পরবর্তীতে তাদেরকে টর্চার করা হয় যে কেন অমুকের সাথে বৈশা চা খাইলা, তাহলে অমুক তো দাম উঠতে যাইব। এই কথাটাও বলে আপনাদেরকে আলাদা পরিচয় হওয়ার দরকার না। আপনারা কেন জিম্মি থাকবেন? আমি বলে দিতে চাই, যারা আজ সেই বক বক করে তাদেরকে ধরে নেবেন। গত হেফাজতে ইসলামে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে গ্রেনেড করা হয়েছিল, সাউন্ড গ্রেনেড। আসলে এরা সাউন্ড গ্রেনেড শব্দ ছাড়া এদের ভিতরে কিছু নাই। আপনারা একবার রুখে দাঁড়ান, দেখবেন সব স্বাধীন হয়ে গেছে। যে স্বাধীনতার যুদ্ধে এই কাজটার সর্বোচ্চ সংখ্যক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বগাথা ইতিহাস তৈরি করেছে, সেই স্বাধীনতার যুদ্ধের নায়করাও এখনো অনেকেই জীবিত আছে। আমি বলতে চাই, আপনাদের গ্রামের স্বাধীনতা কখন দিবেন? কখন আপনার লাল সবুজের পতাকা এই কাজলার মাটিতে উঠবে? কখন কাজলাবাসী হাত করে বলতে বলবে আমি স্বাধীন? আমাকে কেউ ধমক দিতে পারে না। আমি সেই দিনটার অপেক্ষায় আছি। আমি এই পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়ে বলে যাচ্ছি, খুদার কসম আপনাদের ভোট পাওয়ার জন্য না, আপনাদের ভোট আমি চাই না। তবে পরাধীনতার শিকল থেকে সকল যুবক ভাইদের উদ্বুদ্ধ করার জন্য আমি আগামী নির্বাচনের পর পরে কাজটাতে হাত দিব, কাজটাতে ট্রেনিং দিব, প্রশিক্ষক হিসাবে কেন, কোন কারণে, কিভাবে বিপ্লব ঘটাইতে হয়, সেই বিপ্লব ঘটানো না পর্যন্ত আমি কাজটার যুবক ভাইদের ট্রেনিং দিয়ে যাব সর্বোচ্চ স্বাভাবিক সাধারণ স্বাধীনতা পাওয়ার জন্য। এটা আমি চেয়ারম্যান হই বা চেয়ারম্যান না হই, আমি জানি আমাকেও ডর দেখানো হয়, ভয় দেখানো হয়। আমি বলেছি আমার ছেলে এখন ভার্সিটিতে পড়ে, ছোট ছেলে ক্লাস 8-এ পড়ে, যেটা গত নির্বাচনের আগের তাই পাশ করার সময় জন্ম হয়েছিল জয়। আজকে দেখেন আমার দুই ছেলেকে এবং আমার স্ত্রীকে বলে আসছি,
আমি এতদিন তোমাদের সাথেই ছিলাম, আর হয়তো নাও থাকতে পারি। আমাকে তোমাদের উৎসর্গ করতে হবে। সকল অন্যায়, সকল অবিচার, সকল অনাচার, সকল ভয় ভীতির হাত থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা করতে যাব। সেইখানে আমি শহীদও হইতে না পারি, আমাকে গুমও করে ফেলতে পারে, আমাকে অনেক কিছু করতে পারে। আমি জানি সর্বোচ্চ স্বাধীনতার জন্য যদি বাংলাদেশের 30 লক্ষ মানুষ জীবন দিয়ে থাকে, 2 লক্ষ মামুনের ইজ্জত দিয়ে থাকে, সেই হাজার হাজার ব্রিজ, কালভার্ট, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে থাকে, সেইখানেও ক্ষতি করে স্বাধীনতা আনতে হয়েছিল। সেই জন্য ওই এলাকার স্বাধীনতার জন্য, টোটাল তারাইল উপজেলার স্বাধীনতার জন্য যদি আমি নিজেকে উৎসর্গ করে ওই স্বাধীনতা আসে, তাইলে আমার প্রতি কেউ দাবি রাখবে না। আমার ছেলেদের এবং স্ত্রীকে বলে দিয়েছি। আমি জানি সেই জায়গায় যদি আমি গুম হই, আমাকে হত্যা করা হয়, আমাকে বিভিন্ন রকম কাজে ওইভাবে শেষ করা হয়, সেই দেখানো আমার পথেই অনেকে হাঁটবে। সেই দিন বেশি দূরে নয়। ভাইরা আমার, আমি একটা কথা বলে শেষ করে দিতে চাই। এই কাজটায় এসেছি, কাজটার মাটিতে এসেছি। আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন রাখতে চাই, আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাখতে পাই। আল্লাহর ওয়াস্তে আমি 9 বছর চেয়ারম্যান থাকাকালীন যদি এই আমাদের অন্য অন্য কাজটার চেয়ারম্যানের চেয়ে আচরণ ভালো করে থাকি, কাজের বেলায় যদি আমি এই বিজেপি কার্ড সর্বোচ্চ আমি 9 নম্বর ওয়ার্ডে দিয়ে থাকি, আমার ওয়ার্ডের ডাবল দিয়ে থাকি সবসময়, এই 7 নম্বর ওয়ার্ডে আমার ডাবল দিয়ে থাকি, মাল দেওয়ার বেলায় যদি আমি কাজ লাগে প্রাধান্য দিয়ে দূরের দিকে আগে দিয়ে থাকি, বিভিন্ন বেলায় যদি আচরণগুলি ভালো করে থাকি, আমার দ্বারাই যদি কেউ আচরণ ভালো হয়ে থাকেন, আমি জানি না সেইটা মনে রেখেই হোক, যদি যোগ্যতার অনুযায়ী ওইভাবে আমি অত্যন্ত লজ্জিত হই বিভিন্ন সময় কাজটার জন্য, যে আমি 50টা ভোট পাবো তখন বলি মানুষ তিরস্কার করে আমাকে। সেই তিরস্কারের লজ্জা থেকে ডাকার জন্য যদি মনে করেন, যোগ্যতার মাপকাঠিতে যদি আপনাদের মনে পড়ে থাকি, আপনাদের জায়গা যদি আমি দখল করে থাকি, মনের থেকে যে কোন আলাদাভাবে ফোন করে থাকেন, আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছি, কোন ভোট কেন্দ্রে কেউ কার ফিরে দেখতে পারবে না কোথায় ভোট দেয়, কেউ আর চোখেও দেখতে পারবে না কোথায় ভোট দেয়, এমনকি কেউ চোখের ফাঁকি ফেলেও ভোট দেওয়া দেখতে পারবে না। এটা নিশ্চয়তা আমি দিয়ে গেলাম আপনারা। ইনশাল্লাহ আপনার তখন যোগ্যতার মাপকাঠিতে যদি আমি পড়ি, তাইলে আমাকে ঠকাবেন না। আর আমি অনেক লজ্জা পেয়েছি কত নির্বাচন, সেই লজ্জা ভাঙার মতোই হোক, বীরত্বের প্রথম ধাপ হিসাবেই হোক, আপনারা আমার প্রতি বিবেচনা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং পরিশেষে আরেকটা কথা বলে যাই, আজকে আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামে আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সে মেলবন্ধন করে দিয়েছেন, সেতু করে, রাস্তা করে, ব্রিজ কালভার্ট করে। এর আগেও দেখবেন যখন উপদেষ্টা ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বীর প্রতীক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন সাহেব, আমি তার কাছে 22 বার গিয়েছিলাম। আমি ছাড়া কেউ এলাও ছিল না, ব্যক্তিগত কোনো সুপারিশের জন্য যাই নাই। কোটি কোটি টাকার কাজ করে এনে দিয়েছে, সেই মেলবন্ধন করেছে। তাদের প্রতি সম্মান দেখিয়ে, মুরব্বীদের প্রতি সম্মান দেখিয়ে, যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধ তাদের প্রতি সম্মান দেখিয়ে, ভালো মানুষদের প্রতি, সাধারণ মানুষদের প্রতি সম্মান দেখিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।